টানা বৃষ্টি আর 3 নদীর বাঁধ ভেঙে ফেনীতে প্লাবন। অন্তত 35 গ্রামের মানুষ পানিবন্দী। চট্টগ্রামের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা। রাজধানীতেও বৈরী আবহাওয়ায় ভোগান্তি। যে পানিগুলো যাইতেছে এখন আমাদের বাড়ি ঘরে থাকা বহুত কঠিন হয়েছে। হাঁটু পানি আর একটু জোর হলে একবার এতটুকু পানি হয়ে যাবে। আমি জিগাতলায় আসছি, এখানে 400 টাকা ভাড়া চাইছে। আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার নেবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। অডিও ভেরিফাই করে জানালো বিবিসি। ট্রাইব্যুনালে উপস্থাপনের পরিকল্পনা। এই ধরনের আন্তর্জাতিক সংস্থা যদি এই ধরনের রিপোর্ট প্রকাশিত হয়, তাহলে ট্রাইব্যুনাল কোনো প্রমাণ ছাড়াই তাদের জুডিশিয়াল নোটিশ এবং কমন নলেজে এই ধরনের ঘটনার কে সাক্ষ্য হিসাবে গ্রহণ করতে পারে। জুলাই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা ও আওয়ামী লীগ দায়ী। চুয়াডাঙ্গায় এনসিপির পদযাত্রায় নাহিদ বললেন, সীমান্ত হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। মন্তব্য ফখরুলের। একসাথেই চলতে পারে বিচার ও সংস্কার। জুলাই আগস্টে প্রাণ দিয়েছে ছাত্রদলের 144 নেতাকর্মী। কর্মসূচিতে যোগ দিলেও কৌশলগত কারণেই নেতৃত্বে আসেনি সংগঠন, দাবি নেতাদের। শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ দ্বিতীয় দফা আলোচনা আজ। সমঝোতা না হলে তৈরি পোশাক খাতে বিপর্যয়ের শঙ্কা। বৃষ্টি আর উজানের ঢলে নদীর বাঁধ ভেঙে ফেনীর 2 উপজেলার বিস্তীর্ণ এলাকা ভাসছে পানিতে। 3টি নদীর 15টিরও বেশি স্থানে ভেঙেছে বেড়িবাঁধ। এছাড়া কোথাও কোথাও বাঁধ উপচেও পানি ঢুকছে লোকালয়ে। পরশুরাম ও ফুলগাজী উপজেলার অন্তত 35 গ্রাম প্লাবিত হয়েছে। চরম ভোগান্তিতে দুর্গত এলাকার মানুষ। এরই মধ্যে 131টি আশ্রয়কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন। ফেনীতে কদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে শঙ্কা ছিল প্লাবনের। মঙ্গলবার রাত থেকেই মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বিভিন্ন স্থানে ভাঙতে থাকে বেড়িবাঁধ। পানি ঢুকতে থাকে লোকালয়ে। 3টি নদীর 15টিরও বেশি স্থানে ভেঙেছে বেড়িবাঁধ। পরশুরাম সীমান্তের ওপারে ভারতের বল্লামুখাতেও বাঁধ ভেঙে পানি ঢুকছে বাংলাদেশ অংশে। ভাঙনের পাশাপাশি কোথাও কোথাও বেড়িবাঁধের উপর দিয়েও প্রবাহিত হচ্ছে নদীর পানি। বেড়িবাঁধের বাংলা যার পানি এখন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে একবারে ভয়াবহ যাইতেছে। আমাদের বাড়িও দিকে এখন যাওয়ার মতো কোনো অবস্থা নাই। যে পানিগুলো যাইতেছে এখন আমাদের বাড়ি ঘরে থাকা বহুত কঠিন হয়েছে। ফুলগাজীর দেড়পাড়া, শ্রীপুর, মুন্সিরহাট সহ বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে নিমজ্জিত বাড়িঘর, দোকানপাট। চরম ভোগান্তিতে বাসিন্দারা। অন্যদিকে পরশুরামের উত্তর ও মধ্যম ধনিকুণ্ডা, রামপুর, দুর্গাপুর, রতনপুর সহ অনেক গ্রামও ভাসছে বানের জলে। পানি ওঠায় ফেনী পরশুরাম সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। গত বছরের ভয়াবহ বন্যার ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেননি অনেকে। আবারও নতুন করে বড় বন্যার শঙ্কা ভাবাচ্ছে তাদের। আমাদের হাঁস মুরগি যা ছিল তা বোনা নিয়ে গেছে। এই জন্য যা কিছু আছে এখন এগুলা পাড়া দিতেছি। আর একটু যদি পানিও আমরা ঘর থেকে বাইরে দিতে হবে। রান্না বান্না আমরা ওই দোকানের উপরে করছি, আরেকজনের বাড়িতে যাই, নিজের বাড়িতে করতে পারিনি। প্রত্যেকটা ঘরে অন্তত 1-1.5 হাত পানি উঠে গেছে। 24-এর বন্যা এটা আমরা কাটিয়ে উঠতে পারি না, এখন আবার 25-এর বন্যা আমরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি। দুর্গত এলাকার মানুষের জন্য এরই মধ্যে খোলা হয়েছে শতাধিক আশ্রয়কেন্দ্র। পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুম চালু করেছে জেলা প্রশাসন। আমি 2টা বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি, যেমন খাওয়া দাওয়া, তেমন পানির কষ্ট। আমার ঘরটা কাটতে গেছে, ঘর পড়ে যাওয়ার গই। একজন একখানে গেছি আমরা। তাই বেড়িবাঁধ চাই তাই ভাবে। এদিকে ফেনী শহরের নিচু এলাকাতেও এখনো জলাবদ্ধতা রয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, এ পর্যায়ে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, ফেনীতে বেশ কিছু এলাকা তো প্লাবিত হয়েছে, মানুষ আশ্রয় কেন্দ্রে যাচ্ছে কিনা, সব মিলে এখনকার পরিস্থিতি কি জানাবেন বিস্তারিত?
শাওন, আমি আছি এই মুহূর্তে একটি আশ্রয় কেন্দ্রে। এটি হচ্ছে যে ফুলগাজী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এই আশ্রয় কেন্দ্রে যারা অবস্থান নিয়েছেন তাদের সবার বাড়ি হচ্ছে ফুলগাজী পশ্চিম ঘুনিয়ামোড়া এলাকা। তারা হচ্ছে যে এখানে যারা আছেন তাদের কারো ঘরে কোমর সমান পানি, কারো ঘরে বুক সমান পানি, এই অবস্থায় রেখে তারা কেউ গতকাল রাতে আবার কেউ আজকে সকালে এখানে আশ্রয় নিয়েছেন। তবে এখানে যারা আশ্রয় নিয়েছেন তাদের সাথে কথা বলে জেনেছি যে তাদের ঘরের যে সকল মালামাল রয়েছে সে সকল মালামাল অনেকগুলো যেহেতু বাঁধ ভেঙে গেছে, সে ক্ষিপ্র গতিতে পানি এসে তাদের ঘরের মালামাল অনেকগুলো ভাসিয়ে নিয়ে গেছে এবং অনেক মালামাল তারা রক্ষা করতে পেরেছে। তবে এখন এখানে যারা আছেন তাদের মধ্যে বেশিরভাগ পুরুষ মানুষ বাইরে অবস্থান করছেন এবং কি হচ্ছে যে অনেকে বাড়িঘরে তাদের যে সকল গবাদি পশু আছে সে সকল পশু তারা দেখতে গিয়েছেন। তারা হয়তো আরো কিছুক্ষণ পরে এখানে মূলত আসবেন। এখানে যারা বসবাস করছেন তারা কিন্তু এখানে যদিও সরকারিভাবে জেলা প্রশাসনের উদ্যোগে তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করা হচ্ছে, তবে তারা এরকম সহযোগিতা চায় না। তারা চায় যে তাদের নিজ ঘরে থাকতে এবং কি এই যে বাঁধের একটি স্থায়ী একটি সমাধান। আপনি জানেন যে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে 15টি স্থানে বাঁধ ভেঙে গেছে। এই বাঁধ ভাঙার কারণে 40টি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা একটু আগে এখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছেন। তিনি যেটি জানিয়েছেন যে যেটি বিকেল পর্যন্ত ছিল 15টি, এখন সেটি বেড়ে দাঁড়িয়েছে 20টি স্থানে বাঁধ ভেঙেছে। আপনি আরেকটি বিষয় জানেন যে আগামীকালকে যে এইচএসসি পরীক্ষা, সেই এইচএসসি পরীক্ষা আসলে হবে কিনা আগামীকালকে সেটি এখনো এখানকার জেলা প্রশাসন আমাদেরকে নিশ্চিত করতে পারেনি। শাওন। আরিফ, ধন্যবাদ আপনাকে। বর্ষা মৌসুমে বৈরী আবহাওয়ার কবলে দেশ। মাঝারি থেকে ভারী বৃষ্টিতে বিভিন্ন জেলায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। ডুবে আছে বেশিরভাগ জেলার নিম্নাঞ্চল। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। তবে আবহাওয়া অফিস জানিয়েছে দেশব্যাপী অতি ভারী বর্ষণের আর শঙ্কা নেই। এদিকে চট্টগ্রামের হালি শহরে জলাবদ্ধতায় উন্মুক্ত নালায় পড়ে প্রাণ হারিয়েছে এক শিশু। আকাশ জুড়ে আষাঢ়ের মেঘ, সাথে টানা বর্ষণ। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আবহাওয়ার চিত্র এমনই। দুদিন ধরে টানা বর্ষণে জলাবদ্ধ চট্টগ্রামের নিম্নাঞ্চল। শহরের মূল সড়কেও হাঁটু পানি। গণপরিবহন সংকট সেই ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষকে অনেকটা যুদ্ধ করেই পৌঁছাতে হয়েছে নিজ নিজ গন্তব্যে। আমরা মানে কর্মজীবী, চাকরির মতো এখন যেতে পারছি না। দোকান থেকে ফোন দিচ্ছে, কিন্তু এখন যদি মানতে হবে পেটা তো বাদ দিতে হবে ভাইয়া। হাঁটু পানি, আর একটু জোর হলে একবার এতটুকু পানি হয়ে যাবে। সবার দুর্গতি দেখেন কি অবস্থার মধ্যে যাচ্ছে। রাস্তার মধ্যে সমস্যা, তো গাড়ি গুড়ি চালাইতে পারতেছি না, ইনকামও কম, চলতে পারতেছে, চলার কষ্ট তো। বৃষ্টির সাথে জোয়ারের পানিতে ডুবেছে নগরীর আগ্রাবাদ, বাকালিয়া সহ বেশ কিছু এলাকা। হালি শহরের আনন্দীপুরে পানিতে ডুবে থাকা উন্মুক্ত নালায় পড়ে যায় 3 বছরের এক শিশু। কিছুক্ষণ পর উদ্ধার করা হয় তার মরদেহ। বড় ড্রেন থেকে ছোট ড্রেন সংলবে কোনো স্ল্যাব ছিল না, ওইখান তার কারণে মেয়েটা বল করে দিকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এলাকার এক ছোট ভাই ধরার চেষ্টা করছে, ও ধরতে পারে না পানির স্রোতের কারণে। তখন হালকা সেন্স ছিল ওইভাবে, এখন তো আসলে সাধারণত তখন তো ডাক্তার ছিল না, কেউ ওটা বলতে পারে না। আর ওটা তো জানারও কোনো স্কোপ নাই যে ও জীবিত আছে কিনা মৃত আছে সেটা। তখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এখন খবর নিয়েছে যে মারা গেছে। ভারী বৃষ্টিতে নোয়াখালীর সদর, কোম্পানিগঞ্জ, কবিরহাট, মাইজদি ও সুবর্ণচরের বিভিন্ন এলাকায় জমেছে পানি। বেশিরভাগ রাস্তাঘাটই জলমগ্ন। সড়ক ছাপিয়ে পানি ঢুকেছে বাসাবাড়িতেও। ড্রেনেজ ব্যবস্থাটা নাই। সামান্য বৃষ্টি হলে আপনার হাঁটু পর্যন্ত পানি, এমনকি আপনার বেশিরভাগ বাসায় আপনার পানি উঠে যায়। অনেক বাসা বাড়ি ডুবে গেছে, দোকানপাট ডুবে গেছে, গলির ভিতরে দোকানে মানুষের মালামাল নষ্ট হয়ে গেছে। তারপর আমরা তো বাসা থেকে বের হইতে পারি। এভাবে টানা বৃষ্টি হলে তো আমাদের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে। অলরেডি আমাদের বাসার মধ্যে পর্যন্ত পানি ঢুকে গেছে। পানি নামার কোনো ব্যবস্থা নাই, পানি প্রতিদিন বাড়তে আছে, আরো বাইরে থেকেও পানি আসতেছে। আর রাস্তা তো এমন অবস্থা হচ্ছে চলাচলের মতো কোনো ব্যবস্থাই নাই। আবহাওয়া অফিসের তথ্য মতে বেলা 3টা থেকে এখানে 223 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৈরী আবহাওয়ায় 4 উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃষ্টির পানিতে ডুবেছে বরিশাল নগরীর নবগ্রাম রোড, কলেজ এভিনিউ, বগুড়া রোড সহ বেশ কিছু এলাকা। জোয়ারের পানিতে নিম্নাঞ্চলেও ঢুকেছে পানি। এর মধ্যে নির্মাণাধীন ড্রেনে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে কেউ কেউ। পরশুদিনকে ড্রেন কাটতে গর্ত করার পরে গর্ত এরকম ফালাইয়ে রাখা, এই জায়গায় কোনো ব্যারিকেড বা কোনো ব্যবস্থা না করিয়ে ফালাইয়ে তারা চলে গেছে। আজকে সকালবেলা স্কুল খোলা, পরীক্ষার্থীরা আসছে, একাধিক বাচ্চারা এই ড্রেনের মধ্যে পড়ছে, অনেকে চুপনি খেয়ে ভয়াবহ অবস্থা হয়েছে। বাসার ভিতরে পানি উঠতে গেছে, তারপরে রাস্তাঘাটে পানি বেশি, যাওয়া যায় না এক জায়গায়। ওই একটা যাত্রী যদি আনতে যাওয়া লাগে, ওই পানি থাকলে গাড়ি নষ্ট হইবে, তার জন্য যাওয়া যায় না। আজকে বের হওয়ার সময় থেকে রিক্সা পাচ্ছিলাম না, অনেক সমস্যা হচ্ছিল।
যদিও একটা রিক্সা পাইছি, তারপর ভাড়া বেশি যায়। এছাড়াও কুমিল্লা, খাগড়াছড়ি সহ বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আগামীকাল থেকে ঢাকায় বৃষ্টিপাত কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশজুড়ে অতি ভারী বর্ষণেরও আপাতত আর সম্ভাবনা নেই। পুরো জুলাই জুড়েই দেশের আবহাওয়া বৃষ্টিপ্রবণ থাকার কথাও বলছেন আবহাওয়াবিদরা। এদিকে দিনভর বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়তে হয় রাজধানীবাসীকে। জলাবদ্ধতা না হলেও যানজট ও যানবাহন সংকটে পড়েন যাত্রীরা। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও ছিল। মঙ্গলবার রাত থেকেই ঢাকা ও এর আশেপাশের এলাকায় শুরু হয় বৃষ্টি। সেই ধারা চলতে থাকে বুধবার সকালেও। প্রবল না হলেও ঝিরিঝিরি বৃষ্টি ছিল পুরো ঢাকা জুড়েই, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা। যানবাহনের ধীর গতির কারণে বিভিন্ন রাস্তায় ছিল জট। আবহাওয়ার পূর্বাভাস মাথায় রেখে যারা ছাতা নিয়ে বের হয়েছিলেন তারা কিছুটা স্বস্তিতে ছিলেন, তবে অধিকাংশ মানুষেরই পড়তে হয়েছে যানবাহন সংকটে। যারা বিভিন্ন পরিবহনে চড়তে পেরেছেন তাদেরও গুনতে হয়েছে অতিরিক্ত ভাড়া। সুবিধা অসুবিধা দুইটাই আছে আর কি। গরমের মধ্যে অনেক অস্বস্তি লাগে, বাট এই বৃষ্টিতে অনেক স্বস্তি ফিল করতেছি। বাট সাথে সাথে অন্যান্য প্রবলেমগুলো জড়াই গেছে আর কি। ভাড়া তো বেশি, এটা তো আছেই। যেমন আপনি রিক্সায় যান, মোটর সাইকেলে যাইতে চান, ভাড়া অতিরিক্ত চায়া বৈশা থাকে। যেখানে 20 টাকার ভাড়া ওখানে 30 টাকা 40 টাকা চায়া বৈশা থাকে। এইটাই একটা বিশাল। যেমন আমি জিগাতলাতে আসছি, এখানে 400 টাকা ভাড়া চাইছে। বৃষ্টি হলে ওদের ভাড়া প্রতিটা সেক্টরেই দেখা যায় যে বাস বলেন, আপনি ট্যাক্সি বলেন, সিএনজি বলেন, রিক্সা বলেন, এদের অতিরিক্ত ভাড়ার একটা টেন্ডেন্সি থাকে। অবশ্য টানা বৃষ্টি হলেও নগরীতে দেখা মেলেনি জলাবদ্ধতার। রিক্সা ও অটোরিকশা চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেবার অভিযোগ থাকলেও তা স্বীকার করতে রাজি নন সকলে। অনেকে 10 টাকা বাড়ায় দেয়, ওরা ইচ্ছে করে, তাও তো হয় না, ওরাই ইচ্ছে করে দেয় যে বৃষ্টি ভিজতেছে। মারে, সবাই মারে, গাড়ি গুড়ি কম থাকলে ভাড়া বেশি চাই, ঠিক আছে। যখন আপনার আবহাওয়া ভালো থাকে, একটু মনে করে খেয়ে ভালো হয়, মোটামুটি যা চলে। আর এখন বর্তমান বৃষ্টি পড়তেছে, আপনার কোনো রোড ঘাট কোনো মানুষজন নাই মামা। এমন বৃষ্টিপাতকে স্বাভাবিকই বলছে আবহাওয়া অধিদপ্তর। অতি ভারী বর্ষণ যেটা লক্ষ্য করেছি, বিশেষ করে দেখা গেছে যে ফেনীতে প্রায় 24 ঘন্টায় 399 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সামনের দিকে হয়তো এই বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকটাই কমে আসবে এবং দেখা গেছে যে আজকের পর থেকে বৃষ্টিপাত অনেকটাই কমে আসবে। তবে সে রংপুর বিভাগে আপনার বৃষ্টিপাতের প্রবণতাটা আর একটু বৃদ্ধি পেতে পারে। ঢাকায় আমরা গত 24 ঘন্টায় 77 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। তবে আমরা যেটা ধারণা করতেছি যে গোটা দেশের সাথে সাথে ঢাকাতেও বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে। দুপুরের পর ধীরে ধীরে কমে আসতে থাকে বৃষ্টিপাত। একই সাথে স্বাভাবিক হয় যান চলাচল পরিস্থিতি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। জুলাইয়ে আন্দোলনকারীদের উপর মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, এমন একটি অডিও রেকর্ডিংয়ের সত্যতা নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। এই প্রতিবেদন পলাতক প্রধানমন্ত্রীর বিচারের স্বচ্ছতা বাড়াবে বলে মনে করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। তিনি জানিয়েছেন, প্রতিবেদনটি ডকুমেন্ট আকারে উপস্থাপন করা হবে ট্রাইব্যুনালে। নামার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। সবাইকে ওপেন নির্দেশনা দিয়ে দিয়েছি, এখন তারা লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে তাদের পাবে গুলি করবে। ফাঁস হওয়া এক রেকর্ডিংয়ে এভাবেই বলতে শোনা যায় শেখ হাসিনাকে। সবগুলিকে আরেস্ট করতে বলছি রাখতে, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে। এর পরের ইতিহাস সবার জানা। এই আদেশ বাস্তবায়ন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের নৃশংস আক্রমণে প্রাণ যায় 1400-রও বেশি মানুষের, আহত 20,000-এরও বেশি। বুধবার শেখ হাসিনার নির্দেশনা সম্পর্কিত অডিও ক্লিপটির সত্যতা নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। প্রতিবেদন অনুযায়ী আলাদাভাবে অডিও ফরেনসিক এক্সপার্টদের সংস্থা এয়ারশটের মাধ্যমে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে বিবিসি। প্রতিবেদন অনুযায়ী ফাঁস হওয়া রেকর্ডিংটি একটি কক্ষে রেকর্ড করা হয়েছিল, যেখানে ফোন কলটি স্পিকারে চালানো হচ্ছিল, কারণ সেখানে টেলিফোনিক ফ্রিকোয়েন্সি এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ডের স্পষ্ট উপস্থিতি ছিল। পুরো রেকর্ডিং জুড়ে ইলেকট্রনিক নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সি শনাক্ত করা গেছে। এটি একটি ইঙ্গিত দেয় যে রেকর্ডিংটি কোনোভাবে সম্পাদনা বা বিকৃত করা হয়নি।
বিবিসির এই প্রতিবেদন বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, মরণাস্ত্র ব্যবহার করতে শেখ হাসিনার নির্দেশনা সম্পর্কিত অডিও এর আগেই যাচাই করেছে সিআইডি। তবে এই প্রতিবেদন আরও স্বচ্ছতা বাড়াবে। তদন্ত প্রতিবেদন দাখিল করার আগেই ইউএনের তদন্ত প্রতিবেদনে এই ঘটনার সত্যতা পেয়েছে, তারপরে ওই একই ঘটনার সত্যতা আমাদের তদন্ত প্রতিবেদনে আসছে। আমরা যে বক্তব্য ট্রাইব্যুনালে দেই, পরবর্তীতে দেখা যায় ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল সংস্থাগুলো সেই বক্তব্য সমর্থনেই তাদের প্রতিবেদন প্রকাশ করে। নিঃসন্দেহে আমরা বলবো যে আমাদের এই বিচার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আরও অনেক স্ট্যান্ডার্ড ফলো করে হবে এবং সারা পৃথিবী এটাকে স্বীকার করবে। বিবিসি আইয়ের এই অনুসন্ধানে উঠে এসেছে ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে ৫২ জন নিহত হয়েছিলেন। সেদিন বিকেলে যাত্রাবাড়ি থানার সামনে ৩০ মিনিটের বেশি সময় ধরে হত্যাকাণ্ড চালানো হয়েছিল। ঘটনার সময়ের কিছু ড্রোন ভিডিও সন্নিবেশিত হয়েছে এই প্রতিবেদনে। প্রসিকিউশন বলছে এই প্রতিবেদন ডকুমেন্ট আকারে উপস্থাপন করা হবে ট্রাইব্যুনালে। ইতিমধ্যে জেনেছি যে বিবিসি থেকে এই নিউজটাও ব্রডকাস্ট হয়েছে এবং তারাও তাদের ইনভেস্টিগেশনে এই ভয়েসের সত্যতা পেয়েছে। আমাদের এই আইনের ১৯-এর ৩ ধারা একটি বিধান আছে, সেটি হলো এই ধরনের আন্তর্জাতিক সংস্থা অথবা যে কোনো এনজিও অথবা সরকারি কোনো সংস্থা থেকে যদি এই ধরনের রিপোর্ট প্রকাশিত হয়, তাহলে ট্রাইব্যুনাল কোনো প্রমাণ ছাড়াই তাদের জুডিশিয়াল নোটিশ এবং কমন নলেজে এই ধরনের ঘটনার কে সাক্ষ্য হিসাবে গ্রহণ করতে পারে। জুলাই গণহত্যার মূল আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে বৃহস্পতিবার। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। ২৪ জুলাই আগস্টের সকল হত্যার জন্য শেখ হাসিনা ও তার দল দায়ী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নবম দিনের পদযাত্রায় চুয়াডাঙ্গার বড়বাজারের পথসভায় একথা বলেন তিনি। বলেন, ভারত নিজ দেশে খুনিদের আশ্রয় দিয়েছে, বিএসএফ খুনি বাহিনীতে পরিণত হয়েছে উল্লেখ করে সীমান্ত হত্যার সমালোচনা করেন এনসিপি আহ্বায়ক। নবম দিনে এনসিপির প্রতিনিধিদের পদযাত্রা সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায়। দর্শনার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক ইব্রাহিম বাবুর পরিবারের সাথে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। এ সময় তৈরি হয় আবেগঘন পরিবেশ। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সীমান্ত হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বাংলাদেশের মানুষকে নানাভাবে নির্যাতন নিপীড়ন সীমান্তে করা হয়। আমরা জুলাই পদযাত্রায় আজকে এটা প্রত্যক্ষ করলাম এবং আমরা এই গ্রামের মানুষদেরকেও বলেছি, সারা দেশের মানুষকেও বলছি, সীমান্ত হত্যা নিয়ে আমাদেরকে সরব হতে হবে, আমাদেরকে কথা বলতে হবে। কোনোভাবেই সীমান্তে কোনো একটা গুলি চালাতে পারবে না বিএসএফ কোনো ধরনের। এর আগে চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বর এলাকায় ভারতের আগ্রাসন নিয়ে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানান, জুলাই আন্দোলনের সব হত্যার জন্য শেখ হাসিনা ও আওয়ামী লীগ দায়ী। সকল হত্যাকাণ্ডের জন্য এই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ দায়ী এবং এই খুনি হাসিনা এখন ভারতে অবস্থানরত আছে। ভারত সরকার গণহত্যাকারী, সন্ত্রাসী, ফ্যাসিস্ট সংগঠনের নেতাকর্মীদের নিজ দেশে আশ্রয় দিয়েছে। এদিন চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পথসভা করে এনসিপি। সেখানে দলের সদস্য সচিব আক্তার হোসেন নতুন সংবিধান প্রণয়ন ও নতুন বন্দোবস্তের দাবি জানান। এনসিপি বাংলাদেশে যে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশের সকল মানুষের মানবিক মর্যাদা, সকল মানুষের নাগরিক অধিকার রক্ষা করতে চায়, এই রাজনীতি এর আগে বাংলাদেশে আর কেউ করে নাই। সকল রাজনৈতিক দলকে বাংলাদেশপন্থী রাজনীতি করার আহ্বান জানান এনসিপির নেতারা। লামিয়া তিথি, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। শেখ হাসিনা গণহত্যার জন্য দায়ী এই মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু শেখ হাসিনা নয়, জড়িত প্রতিটি ব্যক্তি ও দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির 2 নেতাকে দেখতে গিয়ে মির্জা ফখরুল কথা বলেন। দেশকে দ্রুত নির্বাচনের ট্র্যাকে তোলার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর আব্দুল কুদ্দুস ও ডক্টর সিরাজউদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ নিতে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, এককভাবে গণহত্যার জন্য দায়ী শেখ হাসিনা, একই সাথে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব। শেখ হাসিনা তিনি
এককভাবে আমি মনে করি যে রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল, তাদের প্রত্যেকেরই বিচার হবে। এবং সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আমরা দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। দেশকে সঠিক পথে নেয়া সব রাজনৈতিক দলের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, সংস্কার ও বিচার একসাথে চলতে বাধা নেই। যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই, দুটো একসাথেই চলবে। পরে রাজধানীর আরেকটি হাসপাতালে চিকিৎসাধীন দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনকে দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিল্পীর স্বাস্থ্যের খোঁজ খবর রাখছেন। গুণী শিল্পী যিনি বিশ্বে সমাদৃত, তার চিকিৎসার জন্য তাদের স্পেশাল বোর্ড তৈরি করা উচিত এবং অবিলম্বে আমি আহ্বান জানাবো যে বোর্ড করে তাকে সর্বোচ্চ চিকিৎসা বিদেশে দরকার হলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত ড্যাশো কার্মা হামুদর্জি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান উপদেষ্টা ভুটানকে বাংলাদেশে প্রদত্ত সকল অবকাঠামোগত সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান এবং দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের উল্লেখযোগ্য সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় রাষ্ট্রদূত দর্জি প্রধান উপদেষ্টার প্রতি ভুটানের প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। বাংলাদেশে একটি ভুটানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা সার্কের চেতনা বজায় রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানায়। ২৪-এর গণ অভ্যুত্থানে দেশজুড়ে ছাত্রদলের ১৪৪ জন নেতাকর্মী নিহত হয়েছেন। দলের নেতারা বলছেন, আন্দোলনের শুরুতে নৈতিক সমর্থন থাকলেও ৮ জুলাই থেকে সরাসরি কর্মসূচিতে যোগ দেন নেতাকর্মীরা। কৌশলগত কারণে সামনের নেতৃত্বে আসেনি ছাত্রদল। সে সময়ের কর্মপন্থা নিয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। জুলাই গণঅভ্যুত্থানের সূচনা ছাত্রদের যৌক্তিক কোটা সংস্কারের দাবি ঘিরে রাজশাহী আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তাপ ছড়িয়ে পড়ে গোটা দেশের সবগুলো ক্যাম্পাসে। ছাত্রদের কোনো ক্রেডিট দিতে যাচ্ছে না, আমরা চাই এই একটি যৌক্তিক আন্দোলনের শেষ পরিণতি হোক। শুরু থেকেই বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এই আন্দোলনে সমর্থন দিয়ে আসছিল। ছাত্রদল বলছে, আন্দোলনের যৌক্তিকতা বিবেচনায় যার যার মতো অংশগ্রহণের নির্দেশনা ছিল নেতাকর্মীদের প্রতি। পার্শ্ববর্তী ঢাকা কলেজ সহ 5 কলেজ অপর শিক্ষা প্রতিষ্ঠান যারা রয়েছে তাদেরকে নির্দেশনা প্রদান করেছে, তোমরা এখানে পারো, নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যেখানেই এই কোটা সংস্কার আন্দোলন সংগঠিত হবে সেখানে তোমরা অংশগ্রহণ করবে। কোটা সংস্কার থেকে সরকার পতনের এক দফা আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্রদল হারায় তার ১৪৪ জন নেতাকর্মীকে। ১৬ জুলাই আন্দোলন চলাকালীন চট্টগ্রামের মুরাদপুরে বেপরোয়া গুলিতে ওয়াসিম আকরাম নিহতের মধ্য দিয়ে যার সূচনা। বাংলা ব্লকেট কর্মসূচি চলাকালীন থেকে ছাত্রদল আর মৌন সমর্থক থাকেনি। ১৭ তারিখ আপনি জানেন যে ঢাকাতে বড় পরিসরে যে মিছিল মিটিংগুলো হয়েছিল সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩ জন নেতাকর্মী শহীদ হয়েছিল। 18 তারিখ আপনি জানেন যে বাড্ডাতে এবং রামপুরাতে গুলিবিদ্ধ হয়েছে, সেখানেও ছাত্রদলের নেতাকর্মী শহীদ হয়েছে। এই সংখ্যাটা 144-এর মতো। 16 তারিখের পর থেকে আসলে আমাদের কোনো নেতাকর্মী ফ্রন্ট লাইন ব্যতীত আর কোথাও ছিল না, একদম পিছনের থেকে সামনে চলে আসছে ওয়াসিম শহীদ হওয়ার পর থেকে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন এবং এখানে যারা নাহিদ আসিফ যারা রয়েছে তারাও বলেছে যে ছাত্রদলের ভাইটাল পোস্টধারী কাউকে যেন এখানে কিংবা সরাসরি ঢাকা বিষয়ের ছাত্রদলের যারা রয়েছে তাদেরকে যেন সমন্বয়ক হিসাবে যেন সামনের সারিতে রাখা যেন না হয়, এটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার এই স্লোগানের সঙ্গে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই সংযুক্তি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল থেকে উঠে আসা, তেমনি কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের পরামর্শে আসে সামাজিক মাধ্যমে লাল প্রোফাইলের সিদ্ধান্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দরাই প্রথম খুনি হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্বৈরাচার বলার দুঃসাহস দেখিয়েছে।
ধীরে ধীরে আন্দোলন যখন কোটা সংস্কার ছেড়ে সরকার পতনের আন্দোলনের রূপ নেয়, তখন সবটুকু দিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে ছাত্রদল। কেন্দ্রীয় নেতারাও জড়ান সরাসরি সংঘর্ষে। বহু নেতাকর্মীর মতো সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকও হন আহত। শিক্ষার্থী, সাধারণ ছাত্র জনতাকে নিয়ে, মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা আমাদের সেই ভূমিকার মাধ্যমে যাত্রাবাড়িকে সন্ত্রাসী মুক্ত করেছে, দুলাই পার্কে সন্ত্রাসী মুক্ত করেছে, জুরাইনকে করার জন্য অগ্রভাগে ছাত্রদল ভূমিকা পালন করেছে। কারফিউ ভেঙে যে মিছিল করা যায়, যে সাহস যোগানো, সেটি আমরা করতে সচেষ্ট হয়েছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে ব্যক্তিগতভাবে বলেছিলেন যে রাজনৈতিক কর্মী হিসাবে আমাদেরই প্রথম কারফিউ ভেঙে মিছিল করতে হবে, তাহলে মানুষ আসলে সাহস পাবে, নতুবা আসলে কারফিউ ভাঙা কঠিন হয়ে যাবে। ছাত্রদল বলছে, জুলাই অভ্যুত্থানে পুরোটা সময় সংগঠনটির সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে। আন্দোলনের যে কোনো সিদ্ধান্তই যৌথভাবে গৃহীত হতো বলে জানান তারা। আমরা এই আন্দোলনকে এক দফার আন্দোলনে নিয়ে যাওয়ার জন্য যারা এই আন্দোলনের স্টেক হোল্ডার ছিল তাদের সাথে আমরা নিবিড়ভাবে কাজ করেছি। দিনে আমরা মাঠে থাকতে হতো, এমন রাতের বেলা আমাদেরকে পলিসি মেকিংয়ে কাজ করতে হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রতিদিনের আপডেট দিতে হয়েছে, ওনার নির্দেশনাগুলো আবার মাঠে বাস্তবায়ন করতে হয়েছে। নাহিদ আসিফ ছিল তখনও আমার সাথে কথোপকথন হতো, আর যখন নাহিদ আসিফ ছিল না তখন পরের সমন্বয়ক যারা, আমরা সবসময় তাদের সাথে সমন্বয় করেছি এবং তারা একটি কর্মসূচিও আমাদের কনসার্ন ব্যতীত গ্রহণ করেনি। আমি এটি আপনাকে স্পষ্টভাবে বলছি। অভ্যুত্থানের বছর পেরিয়ে ছাত্রদলের হতাহত নেতাকর্মীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ সংগঠনটির। তাদের নেতৃত্বে আমরা আন্দোলন সফল করেছি, কিন্তু তারপর থেকে তারা ভিন্ন রূপ ধারণ করেছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু হচ্ছে আজ। বুধবার শুরু হওয়া এই আলোচনা চলবে 11 জুলাই পর্যন্ত। 2025 সালে অনুষ্ঠিত চুক্তি নিয়ে আলোচনার জন্য মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। আলোচনায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এরই মধ্যে তিনি অবস্থান করছেন ওয়াশিংটন ডিসিতে। যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বাণিজ্য সচিব এবং অতিরিক্ত বাণিজ্য সচিব সহ জ্যেষ্ঠ কর্মকর্তারা। অন্যদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেবেন আলোচনায়। এর আগে 14 দেশের নেতাদের কাছে 7 জুলাই চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিকে আলোচনা শুরু করতে যাওয়া দেশগুলোর একটি বাংলাদেশ। মার্কিন সরকারের উচ্চ শুল্ক নির্ধারণে তৈরি হয়েছে দুশ্চিন্তা। 35% বাড়তি শুল্কের কারণে হারাতে হবে প্রতিযোগিতার সক্ষমতা। গেল এপ্রিল মাসে শুল্ক আরোপের পর তা 3 মাসের জন্য স্থগিত করে ট্রাম্প প্রশাসন। এই সময় বিভিন্ন দেশের সঙ্গে চলে আলোচনা, তাতে সুফলও পেয়েছে কয়েকটি দেশ, কিন্তু সুবিধা করতে পারেনি বাংলাদেশ। বিজিএমইএ বলছে, স্বার্থগোষ্ঠীকে অন্ধকারে রেখে আলোচনা করছে সরকার। শুল্ক কমানো না গেলে মারাত্মক ক্ষতির মুখে পড়বে তৈরি পোশাক খাত। এতদিন গড়ে 15% শুল্ক দিয়ে মার্কিন বাজারে পণ্য রপ্তানি করে আসছে বাংলাদেশ। তবে গেল এপ্রিল মাসে আরও 37% পাল্টা শুল্ক চাপায় যুক্তরাষ্ট্র। তারপর বিবেচনার জন্য ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লেখে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই সিদ্ধান্ত 3 মাসের জন্য স্থগিত করে মার্কিন প্রশাসন। এই সময়ের মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে চলে আলোচনা, কিন্তু সোমবার আবার শুল্ক হার চূড়ান্ত করে প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের জন্য নতুন শুল্ক হার হবে 35%। এমন সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। যারা ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরি 50 থেকে 70% খালি ইউএসএতে এক্সপোর্ট করে, তাদের অবস্থা হবে ডিজাস্টার। আর অন্যদের সিচুয়েশনও ভালো থাকবে না। এই জন্য ইউএস মার্কেট যদি সংকুচিত হয়ে যায়, তাহলে হবে কি, এই ফ্যাক্টরিগুলো যাদের সক্ষমতা আছে 2-3 মাস টিকে থাকার, তারা করবে যে অন্য মার্কেট যাবে। তখন হবে কি, কম্পিটিশনটা হবে ফিয়ার্স কম্পিটিশন, মানে প্রাইস ডাউন করবে। ট্যারিফ 10% ইম্পোজ হলে সেটা হবে আমাদের জন্য সহনীয়। মার্কিন পণ্যের বাজার উন্মুক্ত করতে বাজেটে শুল্ক ছাড় দিয়েছে সরকার। দাবি করা হয়, মার্কিন বাণিজ্য দপ্তর ইউএসটিআর এর সঙ্গে আলোচনা চালিয়েছে সরকার। তবে ফলাফল হতাশাজনক। টার্মসই যদি আমরা জানতে না পারি, তাহলে কিসের ভিত্তিতে আমরা লবিস্ট নিয়োগ করব? আমাদের মধ্য থেকেও, যে বিজনেস কমিউনিটি থেকেও 1-2 জনকে আস্থায় আনা উচিত, এনে হলো এই আমরা যেন রাইটলি ইনপুটটা দিতে পারি ফর বেটার নেগোসিয়েশন। এখন এটা গভর্নমেন্টস কল। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ $6 বিলিয়ন বেশি, অর্থাৎ প্রায় $8.5 বিলিয়ন রপ্তানির বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে আমদানির পরিমাণ $2 বিলিয়ন। তাদের স্বার্থ হাসিলে আমরা কি তাদের অনেক বেশি বড় সহায়ক যে তারা আমাদেরকে একটা প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট করবে?
এখন এগুলো বহু রাজনৈতিক প্রসঙ্গ এবং এটা একটা দুই দেশের মধ্যে সম্পর্কের বিষয়। আমাদের সক্ষমতা বাড়ানো, যাতে আমরা এই বর্তমান পরিস্থিতির আলোকে আমরা যাতে প্রতিযোগিতায় টিকিয়ে থাকতে পারি। শুল্ক হার নিয়ে জুলাই মাস জুড়েই থাকবে আলোচনার সুযোগ। এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। রিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। চীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অফিস খোলার চিন্তা করছে সরকার, যা হবে বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয়। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এসব কথা জানান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, সুরক্ষার অংশ হিসেবে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় ফোরামের আলোচনা হচ্ছে। এতে অন্য কোনো দেশের উদ্বেগের কিছু নেই। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে চীন সবচেয়ে বেশি ভুক্তভোগী উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের এই সমস্যা মোকাবেলায় নিজস্ব সামর্থ্য রয়েছে। চায়না বাংলাদেশ শিল্প ও সরবরাহ চেইন সহযোগিতা শীর্ষক সেমিনার, আয়োজক চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ। সেমিনারে ব্যবসায়ী নেতৃবৃন্দ ছাড়াও যোগ দেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। আনুষ্ঠানিক বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, আগস্ট থেকে 20টি চীনা কোম্পানির সঙ্গে বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যাদের মোট প্রত্যাশিত বিনিয়োগ অঙ্গীকার কয়েক বিলিয়ন ডলার অতিক্রম করেছে। ফলে চীন এখন বাংলাদেশের সরাসরি বৈদেশিক বিনিয়োগের সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে। চীন এখন বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগের সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে, বিশেষ করে বর্তমান সরকারের শুরুর পর থেকে। অর্থনৈতিক ও শিল্প উদ্যোগগুলো ইতোমধ্যে ব্যাপক অবকাঠামো নির্মাণ ও শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে চীন। বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, সংস্থাটির অফিস চীনে খোলার চিন্তাভাবনা করছে সরকার। এটি হবে বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয়। এই উদ্যোগ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বড় ভূমিকা রাখবে বলেও জানান তিনি। বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয় খুলতে যাচ্ছে চীনে। এটি দুই দেশের সম্পর্ককে জোরদারে ভূমিকা রাখবে। এছাড়া সংস্কৃতি বিনিময় ও সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশে একটি চাইনিজ কালচার সেন্টার প্রতিষ্ঠা করা খুবই জরুরি বলে আমি মনে করি। বাংলাদেশের একটি শক্তিশালী ও দক্ষ শ্রমশক্তি রয়েছে। কিভাবে এই শ্রমশক্তিকে বৈশ্বিকভাবে বিস্তৃত চীনা কোম্পানিগুলোর সঙ্গে যুক্ত করা যায়, সেটাও গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। সেমিনার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইয়াও ওয়েন বলেন, কুনমিংয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে 12 ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে সম্মত বাংলাদেশ, চীন এবং পাকিস্তান। এছাড়া যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়েও কথা বলেন রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির পরিপ্রেক্ষিতে চীন সুরক্ষা পেতে কাজ করছে। এক্ষেত্রে বাংলাদেশকেও সুরক্ষার জন্য উদ্যোগ নিতে হবে। অর্থনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে উঠতে বাংলাদেশের সক্ষমতা রয়েছে। আশা করি বাংলাদেশ এটা কাটিয়ে উঠতে পারবে। জামাত ইসলামের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জামাত ইসলামী ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সহযোগিতা বাড়াতে আগ্রহী তার দেশ। সে লক্ষ্যেই এই বৈঠক হয়েছে। তবে সেখানে বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হয়নি, কেননা নির্বাচন বাংলাদেশের জনগণের বিষয়। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। যুবদল নেতা আরিফ হত্যার ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় করা মামলায় সুব্রত বাইনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাষ্ট্র আসামি পক্ষে শুনানি শেষে এই আদেশ দেন। এদিন মামলা তদন্তকারী কর্মকর্তা আসামির 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে আসামি পক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে আসামির জামিন না মঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন বিচারক। এর আগে গত 23 জুন তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে সুব্রত বাইনকে এই মামলায় গ্রেপ্তার দেখান আদালত। এদিকে সুব্রত বাইনকে কারাগার থেকে ভার্চুয়ালি আদালতে উপস্থিত দেখিয়ে গ্রেপ্তার বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের টেক্সাসে 5 দিনের ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 111 জনে। খোঁজ মিলছে না কমপক্ষে 172 জনের। শনাক্ত করা যাচ্ছে না অনেকেরই মরদেহ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কেয়ার কাউন্টিতে মৃত্যু হয়েছে 87 জনের, অন্যান্য 6 কাউন্টিতে প্রাণ গেছে 23 জনের এখনো সন্ধান মেলেনি। গ্রীষ্মকালীন ক্যাম্পে গিয়ে নিখোঁজ 10 শিশু ও 1 কাউন্সিলর। চলছে সর্বাত্মক উদ্ধার ও তল্লাশি অভিযান, তবে ধীরে ধীরে কমছে দুর্গতদের জীবিত উদ্ধারের সম্ভাবনা। এদিকে মধ্য টেক্সাসে দুর্যোগপূর্ণ আবহাওয়া ধীরে ধীরে কাটতে শুরু করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গেল শুক্রবার ভোর থেকে টানা বৃষ্টি শুরু হয় টেক্সাস অঙ্গরাজ্যে। গুয়াদালুপ নদীর পানির উচ্চতা বেড়ে পরিস্থিতি
বন্যা পরিস্থিতি তৈরি হয়। দর্শক, এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।